দেখো সকালে আমাদের লাগেজ সেটআপ সব রেডি হচ্ছে। আর সব থেকে বড় ঝামেলার কাজ হচ্ছে এটা। সকালে লাগেজ করা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এই কাজটা করো তারাই একমাত্র জানো যে কি একটু বিরক্তিকর ডিফিকাল্ট কাজ। আমি মোটামুটি এটার পেছনে আধ ঘন্টার উপর থেকে লেগে আছি। তো ফাইনালি মোটামুটি প্যাক করে সেট করছি, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বেরিয়ে যাব। এমনি অনেকটা লেট হয়ে গেছে, এখান থেকে অ্যাপ্রক্স 600 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে চলো কানেক্ট থাকো, এরপর মোটো ব্লগ সেটাকে দেখা হচ্ছে। চলো গুড মর্নিং। সকাল এখন ঘড়িতে কিন্তু 11:53 বাজে। আর আমরা জাস্ট হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর যেমন কি বলেছিলাম, এই জঙ্গলমহলের ভেতরেই আমরা ছিলাম, রাতের হোমস্টে ছিল। এখান থেকে বেরিয়ে তারপরে বাইপাস, তারপরে মেন হাইওয়ে ধরবো। এখান থেকে পুরো 600 কিলোমিটার দেখাচ্ছে কিন্তু আমার একদম এক্স্যাক্ট বাড়ির লোকেশন। আর 1:26 PM দেখাচ্ছে, রাত 1:30টার সময় বাড়িতে পৌঁছানো। কিন্তু এটা নন স্টপ রাইডিংয়ের টাইমিং দেখাচ্ছে। আমরা এর মাঝখানে অনেকবার স্টপ নেব, খাওয়া দাওয়া করবো। মোটামুটি 1:30টার জায়গায় হয়তো এটা 4টেও হয়ে যেতে পারে। রাস্তায় কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব, তো দেখতে থাকো। দেখো আমরা জাস্ট এই বাঁ দিকটা নিলেই কিন্তু বাইপাসে উঠে পড়ব। এই আমরা বাইপাসে উঠে পড়লাম। এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে হাইওয়েতে মিট করছে। সকালবেলা ওয়েদারটা কিন্তু যথেষ্ট ফ্রেশ, একদম রোদ উঠেছে, হালকা ফগি আছে, কিন্তু রোদের জন্য মোটামুটি ভিজিবিলিটি ভালোই আছে। সকাল কিন্তু শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে জ্যাম লেগে গেছে। এখান থেকে কিন্তু মোটামুটি 7.4 কিলোমিটার তোমার মেন হাইওয়ে। আমরা জাস্ট রেলগেট ক্রস করলাম, এখানে 5 মিনিটের মতো ওয়েট করলাম। রাজধানী এক্সপ্রেস এখানে গেল। আর এখন আমি আছি কিন্তু গোড়া মোড়ে। আরে ভাই, কুচবিহার জলপাইগুড়ি দেখতে পাচ্ছ 141। এখান থেকে আমরা একদম স্ট্রেট নিয়ে নেবো, জাস্ট ঘুরিয়েই, নো রাইট নো লেফট। সব কিন্তু এদিকে বাঁদিকে পুলিশ চেকিং চলছে সকাল সকালই। তো সামনে আমরা কিন্তু আমবাড়ি রোডে উঠে পড়ছি, আমবাড়ি ক্যানেল রোড। এখান থেকে আমরা রাইট নিয়ে নেব। এখানে কিন্তু জলের প্রেশার কিন্তু অনেক হাই। তো আমরা এখন আমবাড়ি ক্যানেল রোড নিয়ে নিয়েছি। আর এটা এখন কিন্তু NH10। শিলিগুড়ি কিন্তু রাইটে দেখাচ্ছে 9 কিলোমিটার, ঘোষপুকুর 21 কিলোমিটার স্ট্রেট। আমরা এখন যাব পুরো স্ট্রেটই। এখান থেকে লেফট নেব, লেফট নিয়ে আবার রাইট নিয়ে, মানে এটা ডিভাইড হয়ে গেছে রাস্তাটা, আবার সোজাই যাব। ঘোষপুকুর বাইপাস রোডে এখন আমরা আছি। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ এই জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না, বাইক চালানোর মতো না। গর্ত, স্টঞ্চি ভর্তি, মানে তুমি দেখো একবার রাস্তার কন্ডিশনটা, শুধু পটহোলস, মানে কোনো দিকে যে বাঁচিয়ে কাটিয়ে কোনো পজিশনই নেই, মানে গর্ততে পড়তেই হবে, মানে এতটাই বাজে রাস্তা। ঘড়িতে এখন বাজে 12:30। আর আমরা আছি মহানন্দা মেন ক্যানেলের পাশে, ফুলবাড়ি বাইপাসও তোমরা বলতে পারো। ঘড়িতে এখন বাজে 12:42। আর আমরা কিন্তু এখন আছি NH27-এ। দুপুরের ওয়েদার দারুণ ওয়েদার, জাস্ট রোদ আছে, তার মধ্যে ঠান্ডাও আছে, দুটো কম্বিনেশান মিক্সড হয়ে আছে। আর রাস্তাও পুরো তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম স্মুথ রাস্তা। আমাদের বাঁদিকে পুরো সেই চায়ের বাগান। আবার চলে এসেছি, কিছুক্ষণ পরে চায়ের বাগান আমরা ছেড়ে দেবো। তো দেখি সামনে দাঁড়িয়ে আরেকটু আবার ফটো তোলার ইচ্ছা হচ্ছে, লাস্ট টাইম দু একটা ফটো ক্লিক করে বেরিয়ে যাবো। ঘোষপুকুর ইসলামপুর সোজা, ফুলবার হচ্ছে আমরা লেফটে, আমরা কিন্তু একদম সোজা চলে যাব। এখান থেকে যে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, যদি লেফটে যায় ফুলবার, আর আমরা সোজা চলে যাব। এনারা চা বাগান থেকে কিন্তু কাজ করে সব ফিরছে, সব মানে লাঞ্চের দিকে, লাঞ্চ করবে বলে বাড়ির দিকে সব ব্যাক করছে। দুদিকেই চায়ের বাগান দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে।
সেম সকালের এই সানলাইটটা যখন পড়ছে না, চকচক ঝকঝক করছে। এখানে তো বাবুনের পুরো ঝুন্ড এখানে। ও মাই গুডনেস, মারামারি করিস না। ও বাবা, তার একটা হাত নেই আবার। একটা দেখতে পাচ্ছি অনেকটা বয়স্ক একটা বাবুন, তার একটা হাতই নেই রাইট সাইডে। হ্যাঁ, রাইট হ্যান্ড তার কাটা। মানে কোনো সময় যুদ্ধে মনে হয় হাতটা দিয়েছে পুরো। ইসলামপুর কিন্তু আর 48 কিলোমিটার এখান থেকে। আর আমার বাঁদিকে দেখতেই পাচ্ছ এই সুন্দর চা বাগান। চা বাগানের মাঝখান থেকে কি সুন্দর রাস্তা চলে গেছে, ওয়াও, অপূর্ব সুন্দর। তো আজকের ডেটের ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। বাঁদিকে দেখতে পাচ্ছ সব ধাবা আছে, আনারসের পুরো সারি, পাইনঅ্যাপেল। এখানে কিন্তু একটা বড় পরিমাণ পাইনঅ্যাপেলের এখানে খেতে হয়। আমরা আগের দিনে যেমন আসার টাইমে ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম। যেতে যেতে রাস্তা পেয়ে গেছি, তো দুদিকে চা বাগান আর মাঝখান থেকে রাস্তা। তো আমরা এমনি ইচ্ছা করে একটু ঢুকে পড়লাম, একটু চা বাগানের ভাইবস নেবো বলে। সুন্দর। আর সব দেখো গ্রামের ভেতর থেকে সব ছেলেরা আসছে, ট্রাক্টরও আসছে। আমি দাঁড়িয়ে পড়ি, কারণ ট্রাক্টরটা কিছু ফটোও তুলবো। দারুণ লাগছে, তোমরা খালি দেখো। যতদূর চোখ যাচ্ছে এদিকে সব কাটিং হয়ে গেছে। এই পোর্শনটা পুরোটাই যতদূর চোখ যাচ্ছে, সেই দূরে ওখানে সব লোকরা কাজ করছে, কাটিং চলছে অলরেডি। এদিকে কাটিং করে করে ওদিকে যাচ্ছে। আর এই পোর্শনটা এখনও কাটিং হয়নি। পুরো দেখতে পাচ্ছ পুরো গ্রিনিশ, পুরো পুরো গ্রিনারি দেখা যাচ্ছে, পুরো গ্রিন হয়ে আছে। দারুণ। আমরা একটু সামনে যাব, গিয়ে একটু ফটো তুলবো, তুলে আবার ব্যাক করে হাইওয়েতে উঠে যাবো। জাস্ট যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তুলবো বলে আর কি। এখানটাই ঠিক আছে, এখানটাই আমরা দাঁড়াবো। চা পাতাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় পাতা। দূর থেকে কিন্তু ছোট লাগে, কিন্তু এগুলো বেশ বড় গাছগুলো, এক একটা গাছ। আর মাঝখান থেকে এরকম, যেমন এই সামনে দেখা যাচ্ছে যাওয়ার কিন্তু সব রাস্তা করা আছে। দেখো আমরা ওই দিক থেকে এসেছি সোজা বাইক নিয়ে, ওই হচ্ছে ওটা হাইওয়ে। আস্তে আস্তে এরকম ঢুকে পড়েছি চা বাগানের ভেতরে। দেখতেই পাচ্ছ বিস্তৃত যতদূর চোখ যাচ্ছে কিন্তু এরকম রাস্তা, আর দুদিকে চা বাগান। ওই দেখো চা বাগানের দিদিরা কিন্তু কাজ করে যাচ্ছে, আর তার বাচ্চাদেরকে পিঠে করে গামছার মধ্যে করে বেঁধে নিয়ে যাচ্ছে। কি অপূর্ব টেকনিক। এখানেও একদল কিন্তু দিদিরা সব আসছে। এদের আশা করি ফার্স্ট আওয়ারের কাজ হয়ে গেছে, তো সব মনে লাঞ্চে যাচ্ছে। মেবি আজকের কাজ শেষ। আর আমাদেরও মোটামুটি ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট আবার মেন হাইওয়েতে নিয়ে কলকাতার দিকে রওনা দেবো। এখানে কিন্তু একটা অপূর্ব পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি, মানে এই ফিলিংসটা বোঝানো যাবে না ভাষায়। দেখো কত রকমের হাতিয়ার এখানে, কোদাল টাইপের, কিন্তু সেগুলো আবার চাঁদের মতো, হাফ চাঁদ। এই দেখো এখানে একটা দিদি আছে, তার বাচ্চাকে কিন্তু সাথে করে নিয়ে কাজে এসছে, দেখো গামছার মধ্যে করে। তো আমরা এখান থেকে এবারে ব্যাক করব গাড়ি ঘুরিয়ে নিয়ে। সব ওয়ার্কাররাই কিন্তু এখন বেরিয়ে আসছে, দেখো চা বাগানের ভেতর থেকে, ওদের টাইম হয়ে গেছে। তো আমরা কিন্তু কোনো রকম চা পাতা ছিঁড়লাম না, একটা চা পাতাও ছিঁড়িনি এখান থেকে। তাই বেকার ছিঁড়ে কী করবো, কোনো তো কাজে তো লাগবে না। আর এই হচ্ছে পুরনো চা পাতা গাছগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। নতুন নতুন কিন্তু আবার পাতা বেরোচ্ছে, একদম কচি পাতা, ছোট ছোট পাতা বেরোচ্ছে পুরো কেটে দেওয়ার পর। আমি আরেকটা জিনিস দেখলাম, যেগুলো কাটিং হচ্ছে না, সেগুলোকে ওরা রোদে শুকিয়ে আবার জ্বালানির কাজ করছে। ফেলে দেওয়ার কিন্তু কোনো কিছুই নেই এখানে। ওই দেখো ওনারা যেমন মাথায় করে নিয়ে আসছে ওই কাণ্ডগুলো, সেগুলোকে শুকিয়ে কিন্তু বাড়িতে রান্না করবে বা আগুন শেখার কাজ করবে। দেখো বাচ্চাদেরকে কি সুন্দর নিয়ে আসছে কিন্তু, দেখতে পাচ্ছ সব কাঠগুলো। এদের জীবন কিন্তু যথেষ্ট কষ্টের। সেই অনেক সকালবেলায় হয়তো চলে এসছে 5টা-6টার সময়। আর এদের সাথে সাথে বাচ্চাগুলোও কিন্তু সাফার করছে। এই দেখো সব রেখে দিয়েছে কিন্তু কাঠগুলো, এগুলো সব চায়েরই সব কাণ্ড।
সব এদিকে যেগুলো সব রাখা আছে, পরে শুকিয়ে গেলে যে আবার এগুলোকে একত্রিত করে রেখে দিয়েছে, একসাথে করে অনেকটা জড়ো করে রেখে দিয়েছে, পরে আবার নিয়ে যাবে এক একদম। দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ 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 এক্সপিরিয়েন্স হলো জাস্ট। এখন ঘড়িতে বাজে কিন্তু 30। এখান থেকে কলকাতার 527 কিলোমিটার দেখাচ্ছে। এটা কিন্তু অপূর্ব সুন্দর, এটা গ্রাম, দুদিকেই কিন্তু চাষ হচ্ছে। এদিকে পুরো পাইনাপেলের বাগান দেখতে পাচ্ছ, পুরো পাইনাপেল ভর্তি। আর বাদিকে বিভিন্ন সবজি চাষ হচ্ছে, ভ্যারাইটিস অফ সবজি, সেটা বলতে পারবো না কী কী, পুরো গ্রিন হয়ে আছে। বা যা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ, এটাও পুরো পাইনাপেল, পুরো পাইনাপেল, এটা পুরো বাগান এন্ড অবধি। আগের দিনে গাড়ি আমি 50-র ওপরে আমি চালাতেই পারছিলাম না, 40 to 50, এতটাই ফগ ছিল। মানে 50 to 100 মিটার অবধি কিছু ভিজিবিলিটি ছিল না, এতটাই ফগ ছিল। তো এখানে গাছগুলো আমি জানি না এগুলো কী গাছ, পুরো প্লাস্টিক দিয়ে, কিন্তু প্লাস্টিক এগুলো মশারি আই থিঙ্ক, নেট দিয়ে কিন্তু কভার করে। এগুলো লিচু, যতটা লিচু না, লিচু হতে পারে। তো যাই হোক, কোনো একটা ফল হবে যেগুলো পাখি বা হনুমান কেউ যাতে নষ্ট না করতে পারে, পুরোটাই কিন্তু নেট দিয়ে কভার করে দিয়েছে। সেম এগেন এখানে আনারসের পুরো বাগান, সেম অপূর্ব সুন্দর একটা ভিউ। সামনে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে দেখতে পাচ্ছ পুরো মানে চাষ হচ্ছে, পুরো ভ্যারাইটিস অফ সবজি চাষ হচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছ ভ্যারাইটিস অফ সবজি চাষ হচ্ছে, পুরো চাষের বাগান, পুরো গ্রিনারিস যতদূর চোখ যাচ্ছে আমার। আর মাঝখান থেকে এরকম হাইওয়ে, অসাধারণ অসাধারণ। এখন বাজে 1:47, আর আমরা কিন্তু মাদারীপুর পেট্রোল পাম্প ক্রস করছি। আর কিছুটা সামনে গিয়ে একটু স্টপ নেব, দুপুরের লাঞ্চ ফাঞ্চ সারবো, তারপরে দিন আবার রাইড কন্টিনিউ করব। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। রাস্তাও কিন্তু পুরো একদম মাখনের মতো রাস্তা। তো দেখো, আমরা এখন ইসলামপুর বাইপাসের সাইডেই দাঁড়িয়ে আছি, আমার গাড়ি এখানে পার্ক করা আছে। এখান থেকে আস্তে আস্তে দুপুরের লাঞ্চটা তো সেরে নেওয়া অবশ্যই দরকার ছিল, তাই জন্য এখানে আমান ধাবা বলে একটা ধাবাতে দাঁড়িয়ে পড়লাম। এখানে চিকেন রাইস আর অমলেট রাইস অর্ডার করেছি। এখানে কিছু গ্রোসারিও পাবে, সব ড্রিঙ্কও আছে একদম রোডের সাইডে। এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু করে টোরে, তারপরে আবার অন দা ওয়ে। দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে। এখানে আলু ভাজা দিয়েছে, ভাত আছে, এখানে মূলো আর অনিয়ন আছে কেটে দিয়েছে, ডাল আছে, চিকেন আছে, এখানে একটা অমলেট আছে। অমলেটটা মনে হয় 3-4টে ডিম দিয়ে অমলেট, এরকম মোটা আর বড়। আর এদিকে আমাদের চিলি চিকেন আছে, এটা আমি এক্সট্রা ক্যারি করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমরা কিন্তু এখন ইসলামপুর বাইপাসের পাশে ইলিওয়া বাড়ি বলে একটা জায়গা আছে, এখান থেকেই আমরা জাস্ট দুপুরের লাঞ্চ শেষ করলাম। আর এখানে দেখো ঘোড়া সব চড়ছে ঘাস খাওয়ার জন্য, সব পোষা ঘোড়া। আর এখানে কিছু দেখো সব চাষ হচ্ছে, দারুণ একটা এনভায়রনমেন্ট, দেখে নাও দুদিকে পুরো দারুণ একটা পরিবেশে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, যত বেলা বাড়ছে ঠান্ডা কিন্তু লাগছে। তো কিষানগঞ্জ আর এখান থেকে 27 কিলোমিটার কিন্তু। জাস্ট এখন কাঁঠালবাড়ি ক্রস করলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যতদূর আমার চোখ যাচ্ছে তত দূরই ফাঁকা, কোনো গাড়ি আমাদের সামনে নেই। আর সাইডে এরকম সবুজ ক্ষেত একেবারে দারুণ লাগছে জাস্ট। আমরা কিন্তু এখন বোতলবাড়ির রাস্তাটা নিয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 2:54। আর এই বোতলবাড়ির টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 56 কিলোমিটার। তো আশা করি সন্ধে হওয়ার আগে বোতলবাড়ি ক্রস করে নেব। রাস্তাটা খুবই সুন্দর, বাট এখানকার লোকজন পরিবেশটা একদমই আমার ভালো না। এর ভিউটা দেখো, অসাধারণ, পুরো গ্রিন। মাঝখান থেকে আমরা এরকম যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা, মানে অসাধারণ লাগছে জাস্ট। এই জায়গাটার নাম হচ্ছে ন্যাংরা হাট, এইসব নাম। পোখরিয়া গ্রাম পঞ্চায়েত। এখানে ছোট ছোট ছাগলের বাচ্চারা খেলাধুলা করছে। যাই হোক, আমি চাই সন্ধে হওয়ার আগেই রাস্তা থেকে বেরিয়ে যেতে।
রাস্তাটা দেখতে যতটাই সুন্দর কিন্তু এলাকাটা ততটাই খতরনাক। তো তোমরা যারাই এখান থেকে যাওয়া আসা করছো তারা অ্যাভয়েড করবে এটা সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে পাসিং না করা, অন্ধকারের আগে ঢোকা বা বেরিয়ে আসা। রাস্তায় কিন্তু মাঝে মাঝেই পটহোলস হয়ে আছে, খুব ডেঞ্জার হয়ে আছে, তো সেগুলোকে দেখে দেখে চালাতে হচ্ছে। বোতলবাড়ির এই রাস্তাটায় তেঘরিয়া বলে একটা জায়গা আছে, জাস্ট তেঘরিয়াটা ক্রস করার পরেই কিন্তু রাস্তার হালাত প্রচণ্ড খারাপ, মানে এতটাই খারাপ, পটহোলস ভর্তি রাস্তা, পুরো ভাঙা চোরা, মানে গাড়ি চালানোই যাচ্ছে না। তার উপর কি হয়েছে, গরুর বাচ্চা তারপরে ছাগলের বাচ্চাগুলো সব রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে এখানকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তো আছে, তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। এখান থেকে বুঝে গেছি যে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্লেন এরিয়াতে টোটো প্রত্যেকটা গলিতে পৌঁছে গেছে। মেন এখানে ধরো যেটা হাইওয়ে, মাঝখান থেকে কচ্ছপের মতো যাচ্ছে টোটোগুলো, তাদের বলো প্রবলেম হবে না যারা স্পিডে যেসব গাড়িগুলো যাচ্ছে? আরে তুই কচ্ছপের মতো যাবি, তুই সাইড থেকে জানো, অত বড় দামড়া একটা লরির মতো গাড়ি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে আস্তে 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 করে যাওয়ার কোনো মানে হয়? দেখতে পাচ্ছ দুদিকে আমার হলুদ চাষ হচ্ছে, আর এখানকার মানে হাওয়াতে একটা হলুদের গন্ধ পুরো মিশে আছে, দারুণ লাগছে, কাঁচা হলুদ। এই হলুদগুলো শুকিয়ে গেছে, শুকানোর পরে পুরো কমপ্লিটলি তারপরে মাটি খুঁড়ে মাটির তলা থেকে, যেমন আলু চাষের মতো অনেক আলু একসাথে তোলে, এগুলো হলুদগুলোকে তোলা হবে। এখন আমরা আছি গোদাহাট বলে একটা জায়গায়, এই বাজারটার নাম। তো 28 কিলোমিটার বাকি বোতলবাড়িটা কমপ্লিট হতে, বোতলবাড়ির যে রাস্তাটা 28 কিলোমিটার আর বাকি। যাই হোক, বাজারটা একটা জিনিস ভালো দেখলাম, প্রত্যেকটা দোকানে, কাঠের দোকান, টিনের দোকান, বেড়ার দোকান, প্রত্যেকটা দোকানে কিন্তু কিউআর কোড লাগানো আছে পেমেন্টের জন্য। এটা একটা ভালো সিস্টেম, এখানে অনেক ডিজিটালাইজড হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, বেশ ভালো লাগলো দেখে। আর আমরা এখন এরকম এই অপূর্ব একটা পরিবেশ থেকে আমরা ছুটে চলেছি কংক্রিটের শহরের দিকে। এখন আছি বোতলবাড়ির তাজপুর বলে একটা জায়গায়। তো অ্যাকচুয়ালি এখানে অনেকটাই কনজেস্টেড হয়েছিল, বিকজ হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হতে কী হয়, তো গ্রাম অঞ্চলের লোক, এরা তো ঘর থেকে বেরোয় না, এইসব দেখে না, পুরো মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে থেকে পুরো রাস্তা জ্যাম, রাস্তায় লোক, মানে হাজার হাজার লোক, বউ মেয়ে লোক, বাচ্চা কাচ্চা, গরু ছাগল সব নিয়ে বেরিয়েছে ঘর থেকে। মাঠের ওখান থেকে লোক আসছে, মাঠ পেরিয়ে, আমি ভাবলাম কি কোনো মেলা টেলা হয়তো হয়েছে, যেহেতু মাঠ পেরিয়ে মানুষ শয়ে লোক যখন যাতায়াত করে তখন মেলাই এত কোনো প্রোগ্রামের জন্য, আমি ভাবলাম। আর গাড়ি কন্টিনিউ এরকম ধীরে ধীরে গাড়ির পেছনে পেছনে আসছি, তারপরে হঠাৎ একটা জায়গায় দেখলাম যে রাস্তার উপরে পুরো একদম ব্লাড, পুরো একদম গড়িয়ে পুরো আসছে। তো অনেকটা জায়গা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিছু দাঁড়িয়ে আছে অফিসাররা, তো আর পুরো এরকম রাস্তার একটা জায়গায় পুরো ব্লাডে পুরো ভর্তি অনেকটা জায়গা, তখন বুঝলাম যে অ্যাক্সিডেন্টই হয়েছে। তো আমি বলছিলাম না, মানে খুবই ডেঞ্জার এই রাস্তাটা, ডেঞ্জার রাস্তাটা, এখানকার মানুষজন খুব ডেঞ্জার, এখানকার যে মানে লোকাল যে বাচ্চারা আছে, বাচ্চা ছেলেরা যারা বাইক হাতে পেয়েছে তারাও ডেঞ্জারভাবে গাড়ি চালায়। আমি আগের দিন যেদিন আমি কলকাতা থেকে শিলিগুড়ি আসি সেদিনই আমি দেখেছি, আমার সাথে এরকম হয়েছে, আমাদেরকে দেখে 2-3টে বাইক আমার মানে বাইকের পাশ থেকে এরকম করে ইচ্ছা করে মানে ভাজাচ্ছে, দেখাচ্ছে স্পিডে। আমি যদি যাচ্ছি 60 বা 70-তে, ওরা 100-এর স্পিডে আমার সামনে দিয়ে এরকম করে দেখাচ্ছে, পেছন করে দেখছে, মেবি হয়তো আমার ক্যামেরা তো ফোকাস পাওয়ার জন্য বা কি আমাদেরকে দেখানোর জন্য যে আমরা হেভি গাড়ি চালাই, যাই হোক কোনো কারণে। তো তারপরে কি করলাম, একজনকে আমি রাস্তায় দাঁড়ও করালাম, 3-4 বার ক্রস করছে, আমাদেরকে স্লো করে দিচ্ছে, আবার যখন আমি আগে চলে যাচ্ছি আবার আমার পাশ থেকে গিয়ে আবার এরকম করে করছে। তো তারপরে একটা টাইম একজনকে দাঁড় করালাম, দাঁড় করানোর পরে তো বললাম যে কী হয়েছে, না কিছু না, হাতে কথাই বললো না, খালি এরকম করে ইশারা করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেটাই বলছি, এখানকার মানুষজনগুলো জানি না কীরকম, এরা মনে হয় বাইরের দুনিয়ার লোকেদের মনে হয় দেখে না, অ্যাক্টিভিটি দেখে না, জানে না, বোঝে না, মানে বাইরের লোক দেখলেই এদের কী হয় কী হয়। আর এই কারণের জন্যই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আশা করি একদম 100%। তোমরা খুব বি কেয়ারফুল এই রাস্তাতে যখন যাবে। বোতলবাড়ির কিন্তু টোটালেই যে প্যাচটা সেটা হচ্ছে 56 কিলোমিটার, তার মধ্যে কিন্তু এক একটা এলাকায় এক এক ধরনের কিন্তু চাষ দেখতে পাচ্ছি। কোথাও ধান হচ্ছে, কোথাও দেখছি তোমার হলুদ হচ্ছে, কোথাও পাইনঅ্যাপেল হচ্ছে, এখানে আবার এই এলাকাটায় কিন্তু আলু চাষ হচ্ছে, শুধু দুদিকে দেখছি আলু চাষ হচ্ছে।
জায়গাটা একবার দেখো, তো ছবির মতো সুন্দর। এদিকে বাঁদিকেও আমার আলু চাষ হচ্ছে, সরি ডান দিকে আলু চাষ হচ্ছে, আর বাঁদিকে এদিকে কিন্তু ধানের ক্ষেত, ছোটো ছোটো ধানের চারা বা মেবি অন্য কিছু বসে, দেখে তো মনে হচ্ছে ধানের চারা, তার মাঝখানে মাঝখানে আমরা আলুর আছে, আলুর বাগানও আছে, এরকম একটা ব্যাপার। আর সামনে একটা ফগি টাইপের সিনারিও, সব মিলেমিশে কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। অরূপ একটা দৃশ্য, মানে সামনাসামনি দেখো পুরো ছবির মতো সুন্দর। আর NH-12 ধরতে কিন্তু আমাদের এখনও 12 কিলোমিটার বাকি রয়েছে। তো গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশ আর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন। জাস্ট দেখো, অপরূপ সৌন্দর্য। একটু পরেই যদিও আর কিছু আর থাকবে না, অন্ধকার হয়ে গেলে এখানে স্ট্রিট লাইট পর্যন্ত নেই কোথাও, মানে কেউ কাউকে চিনতে পারবে না একটু পরে। যাই হোক, অ্যাটলিস্ট স্ট্রিট লাইট তো দেওয়া উচিত ছিল, কি আর বলবো। বাট দেখো তোমরা একবার, ছবির মতো সুন্দর, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আর এই মোড়টার নাম হচ্ছে কিন্তু সাবধান মোড়, তো তোমরা সবাই সাবধান হয়ে যাও। কি লাগছে, বাহ! এই পুরো একটা দোকান নিয়ে যাচ্ছে এই টোটোটা। দেখো আমরা এখন আছি NH-12-এ, যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি হাইওয়েতে। আর সামনে এরকম একটা সানসেটের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে আসছে কিনা জানি না, অসাধারণ একটা ভিউ লাগছে, পুরো অরেঞ্জ কালারের, সূর্যটা ডুবছে জাস্ট। আর দেখতে পাচ্ছ এখানে এরকম। মালদা কিন্তু এখান থেকে আর 72 কিলোমিটার, আর গাজল হচ্ছে 48 কিলোমিটার। আর বেশ ঠান্ডা লাগছে এবারে, ঘড়িতে এখন বাজে 4:53। সূর্য অলমোস্ট ডুবে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। তো আমরা মোটামুটি এবারে সোজা মালদাতে গিয়ে স্টপ নেব, তারপরে একটু চা কফি খাবো, দেন তারপরে আবার রাইড শুরু করব। ঘড়িতে কিন্তু বাজে এখন 5টা, আর আমরা এখন কালিয়াগঞ্জ ক্রস করছি। গাড়ির স্পিড মোটামুটি 60 মধ্যে রেখেছি, এখন জোরে চালাতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারও হয়ে যাবে আবার। আমরা এখন বালুরহাট ক্রস করছি, এখানে কিন্তু প্রচণ্ড কনজেস্টেড, আর ঘড়িতে সময় 5:12। ফারাক্কার 88 কিলোমিটার এখান থেকে। এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ টোল ক্রস করছি। 2-3 হুইলার লেন, 3 চাকা গাড়ি আমি কোনোদিন দেখিনি এখান থেকে যেতে, টোল থেকে। ও মানে ওই তো একটা যাচ্ছে সোজা, ভ্যান দেখছো, ওই ইঞ্জিন ভ্যান সোজা যাচ্ছে, বুঝলাম। তারপরে টোটোগুলো, এখানে দেখো এখন ঘড়িতে বাজে 6:30, আর এখন আমি আছি মালদাতে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, আর ডান দিকের যে রাস্তাটা গেল ওটা হচ্ছে মালদা টাউন। এখান থেকে এখনও ফারাক্কা কিন্তু বেশ 35 এর মতো বাকি আছে। ফারাক্কার আগে কোথাও একটু হোল্ড করব, করে একটু চা পানি খাওয়া যাক, তারপরে আবার যাব। মোটামুটি বাড়ি পৌঁছতে 2:30-3:30 বেজে যাবে আশা করি। রিল্যাক্সে যাচ্ছি, মোটামুটি 70 কিলোমিটার, 70 to 80 মতো স্পিড মেনটেন করে আর কি। আমার ফগ লাইটটা কিন্তু তোমাদেরকে দেখাই, ঠিক এরকম পারফরমেন্স দিচ্ছে, ভিজিবিলিটি পুরো একদম কিন্তু ঝাকাস। স্টক লাইটে হয় না, এই হাইওয়েতে চালাতে গেলে না স্টক লাইট খুব প্রবলেম হয়। আমি ফগের ক্যাপটা আমি খুলিনি, হোয়াইট হয়ে যেত, ঠিক আছে থাকলাম। একটু পরেই তো আর একটু রাত হলেই সেই ফগ হয়েই যাবে, তখন সেই আবার লাগাতেই হবে, তাক একবারে লাগানো। ঘড়িতে এখন বাজে 6:46, আর আমরা এখন সুজাপুর ক্রস করছি। এখান থেকে এখন ফারাক্কা স্ট্রেট, গয়েশবাড়ি রাইটে গেলে, আর সুজাপুর মৌসুমবাড়ি হচ্ছে লেফটে। এখানে কিন্তু ভালোই লম্বা জ্যাম লেগে গেছে, জানি না এটা কতটা লম্বা, হয় মোটামুটি ভালোই লম্বা আছে জ্যামটা। হাতে টোটোগুলো না হাইওয়ের উপর এমনভাবে চলে, তাও যদি রিফ্লেক্টার লাগানো থাকে বা ব্যাকলাইট থাকে ঠিক আছে। কিছু কিছু টোটো তো আমি দেখছি কোনো মানে লাইটই নেই, না কোনো রিফ্লেক্টার আছে না কোনো লাইট আছে,
তুমি ভাব, মানে এরকম দু একবার আমার এরকম ভলভো টোটোর সামনে দেখছি, কেন পারমিশন দেয় রাতে হাইওয়েতে টোটোতে কি জানি। কালিয়ার চক ক্রস করছি, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেল জ্যামে দাঁড়িয়ে, প্রচণ্ড জ্যাম এই জায়গাটায়, বাপরে বাপ। বাস, টোটো, ই রিক্সা, সাইকেল, বাইক, ট্রাক, বাস সব একাকার মানুষ। ঘড়িতে এখন বাজে 7:30, আর আমরা এখন ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি। ও তো আগে গিয়ে আমরা একটু রেনকোটটা একটু পরে নেব, ঠান্ডা বেশ ভালোই লাগছে এবারে। ঘড়িতে বাজে 7:57, পাশ থেকে ট্রেন যাচ্ছে। এই দেখো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। কি ট্রেন এটা দেখতে পাচ্ছি না অন্ধকারে ট্রেনের নামটা। আর এই জায়গাটা কিন্তু জ্যাম অলওয়েজ, আসার টাইমেও যেমন জ্যাম পেলাম, যাওয়ার টাইমেও সেম। আসার টাইমে যদিও বা এতটা পাইনি, এখান থেকেও টোটো যাচ্ছে, ভাবো টোটো সর্বত্র এখন ছড়িয়ে পড়েছে। বড় একটা ভলভো মেশিন নিয়ে যাচ্ছে ট্রাকে করে। অনেক কষ্টে এখানকার জ্যামটা কাটিয়ে বেরালাম, বাপরে বাপ। এখানে ডাইভারশন করে দিয়েছে বিকজ এখানে কাজ চলছে রাস্তার। দেখো ফারাক্কা থেকে আমি 1 কিলোমিটার ক্রস করে চলে এসেছি, এখনও ট্রাকের লাইনগুলো খালি দেখো, ভাবো। এখন এটা দেখি কত দূর আছে লাইনটা। মোটামুটি 1.5 কিলোমিটার দূর অবধি কিন্তু ট্রাকের লাইন লেগে গেছে। বিরাট বড় একটা লাইন আপ ট্রাকের, আরও সব আসছে হু হু করে লাইনে অংশগ্রহণ করতে। দেখো রাস্তায় জায়গায় জায়গায় যে 1033-র যে বোর্ডগুলো লাগানো তোমরা দেখছো, মানে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, এটা কিন্তু স্পেশালি হাইওয়ের জন্য, ঠিক আছে? তো যদি কোনো সময় তোমাদের গাড়ি খারাপ হয়ে গেল, কোনো সময় হয়তো ফিউয়েল একদম শেষ হয়ে গেল, বা কোনো এমার্জেন্সি সিচুয়েশানে কোনো ফল হলো, বা যে কোনো সিচুয়েশানে হাইওয়ে রিলেটেড গাড়ির সাথে, তো তোমরা এই নাম্বারে কল করতে পারো। তো করলে ফ্রি অফ কস্ট কিন্তু কোনো মেডিকেল হেল্প লাগুক, বা তোমাদের গাড়ি খারাপ হয়ে গেলে কোনো মেকানিক্যাল হেল্প লাগুক, বা ফিউল যদি শেষ হয়ে যায় 5 লিটার পর্যন্ত পেট্রোল সরকারের তরফ থেকে বলা আছে, সেটা কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পাবে, এটা তোমাদের অধিকার। তো 1033 নাম্বারটা তোমরা যারা যারা রাইড করো বা হাইওয়েতে রাইড করো বা করবে, এই নাম্বারটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবে, হাইওয়ে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর বলে। তো খুব হেল্পফুল একটা নাম্বার, এটা 24/7 কিন্তু অ্যাক্টিভ থাকে নাম্বারটা। তো আমি জানতাম, আমার কাছে নাম্বার সেভ করাও আছে, তো তোমাদেরকে বলার জন্য আমি বলে দিলাম যে এটা তুমি দেখবে এমনি যেতে যেতে রোডে ফ্রিকুয়েন্টলি এই বোর্ডটা তুমি চোখে পাবে। বাঁদিকের এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ঢুকে গেছে, এটা কিন্তু ঔরঙ্গাবাদের রাস্তা, আর আমরা সোজা চলে যাব বহরমপুরের দিকে। এরপরে নেক্সট যে মোড়টা আসছে সেখান থেকে যদি লেফট নাও তাহলে মানিকপুরের দিকে চলে যাচ্ছি তোমরা। ঘড়িতে এখন বাজে 8:50, আর আমরা এখন বহরমপুর টোল প্লাজা এখন ক্রস করছি। আমার পেছনে এতক্ষণ অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম, একটা রাইডারের একটু প্রবলেম হয়েছিল, আননোন রাইডার। ওরা শিলিগুড়ি থেকে আসছে, একটা বাচ্চা, তার ওয়াইফ আর ছেলেটা। তো বললো যে জাস্ট এই ফ্লাইওভার থেকে নেমেই নামতেই একটা চেনের মধ্যে খট করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরেই পেছনের চাকা আর ঘুরছে না, গিয়ার দিচ্ছে বাট ঘুরছে না। তো মোস্ট প্রবাবলি যে সামনের যে চেনের যে ছোটো স্পকেটের কোনো একটা দাঁত ভেঙে গেছে, যার জন্য চেনটাকে আর ঘোরাতে পারছে না, ইয়া তো ওই চেন স্পকেটের ঘাট থেকে খুলে বেরিয়ে এসছে স্পকেটটা। তো সামনেই একটা গ্যারেজ ছিল, এখনও ভালো বলতে হয় 8:50 বাজে। টোটোওয়ালাকে জিজ্ঞেস করতে ওরা বললো সামনেই একটা গ্যারেজ আছে। তো আগে রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে আগে গ্যারেজের কথা বলে আসলো, তো তারপর গ্যারেজওয়ালা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো বলতে, তারপরে হাঁটিয়ে নিয়ে গেল। তারপরে জাস্ট আমি বেরিয়ে গেলাম। কি সাংঘাতিক অবস্থা ভাবো, ফ্যামিলি নিয়ে এই রাতে। আর 1 ঘন্টা কি, আর আধা ঘন্টার পরে আর কিছু খুঁজে পাওয়া যেত না। আর ভাগ্য ভালো এমন একটা জায়গায় হয়েছে না, যেখানে একটা জংশন টাইপের ছিল বলে, তাহলে কি মারাত্মক সিচুয়েশন হতো ভাবো তোমরা একদম।
দেখো 9:05 বাজে, আমরা এখন জাস্ট জঙ্গিপুর ক্রস করছি। সামনে গিয়েই লেফটে জঙ্গিপুরে ঢোকার রাস্তা। তো এখনও আমার 249 কিলোমিটার বাকি। এই রাস্তাটা কিন্তু ডান দিকে গেলে পানাগড় চলে যাচ্ছে, আর আমরা লেফট নেব এটা কলকাতার দিকে। বহরমপুর বাইপাস আর 38 কিলোমিটার। দেখো আমি এখন আছি বহরমপুর বাইপাস রোডে, কি অসাধারণ লাগছে। দেখো একবার ভিউটা রাতের। বহরমপুরে ফ্লাইওভার ওঠার আগেই না রাস্তাটা অনেকটাই খারাপ আছে, সাংঘাতিক খারাপ, অনেকটা মানে অনেকটাই খারাপ। তো রাতে যারা তোমরা এই রাস্তা দিয়ে আসবে একটু সাবধান, কেয়ারফুল থাকবে। তো কিছুটা প্যাচ খারাপ আছে, তারপরে আবার সব ঠিক আছে। বাইকার তো কোনো কেউ যাচ্ছে না, আমরা একাই, শুধু ট্রাক আর আমরা, আর মাঝে সাঝে দু একটা 4 হুইলার দেখতে পাচ্ছি ক্রস করছে বাস। দেখো এখানেও রাস্তাটা কিন্তু আবার খারাপ হতে শুরু করেছে। দেখেছো কেমন খারাপ অবস্থা। কোথাও খারাপ কোথাও ভালো, কোথাও খারাপ কোথাও ভালো। এখন ঘড়িতে বাজছে 1:55, আর বড় জাগুলি যেতে আর মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার বাকি আছে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তার সাইডে একটা চা দোকানে, চা ফা খাচ্ছি, খেয়ে তারপরে আবার রাইড শুরু করব। ঠান্ডা কিন্তু বেশ লাগছে, হাত পাত কাঁপছে জাস্ট। মোটামুটি বাড়ি পৌঁছাতে এখনও 80 কিলোমিটার। রাতে হাইওয়েতে কিন্তু আমি সারা রাতই গাড়ি চালাচ্ছি, যাওয়ার টাইমেও গেলাম সারা রাত চালিয়ে, আসার টাইমেও সারা রাত অলমোস্ট চালিয়ে আসছি। তো এক্সপিরিয়েন্স তো অনেক কিছুই হলো, দেখলাম। তো তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করে রাতে গাড়ি চালাবে। আমি মোটামুটি অল ওভার রাস্তাটায় 40 থেকে 50টা মানে আমি শিয়াল দেখলাম রাস্তার মধ্যে, মোড়ে পুরো থেতলে পড়ে আছে, গাড়ির চাকায় ধাক্কায় লেগে আর কি। তো খুবই সাবধান। আমার চোখের সামনে আমার সাথে একটা হয়ে যাচ্ছিলো, মানে আমি এরকম আসছি সাডেনলি 70-80 স্পিডে, বুঝতে পারিনি আমার বাঁ হাতে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলাম চলে এলো একটা বয়স্ক শিয়াল, মানে পরে চাকা থেকে আর মনে হয় খুব বেশি হলো তো 3-4 হাত দূরত্বে, মানে জাস্ট ক্রস করলো। আর মানে কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে মধ্যে আমি হয়তো তার উপর চাপও পড়ে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি তো সাডেনলি ভয় পেয়ে গেলাম, পরে ওই দিকে ডান দিকে চলে গেল। এটা আমার বাইকের সামনে, আমি এই কারণেই আমি দেখছি সারা রাস্তায় মানে অজস্র এরকম শিয়াল পুরো থেতলে পড়ে আছে। কখনো বিড়াল, কুকুর, শিয়াল সব থেকে বেশি দেখলাম। তো রাতে তোমরা যখনই রাইড করছো না, তো সামনেটা সবসময় ফোকাস করবে। এই না তুমি হয়তো দেখছো রাস্তা পুরো ধুধু করছে, ফাঁকা বিন্দাস, একটা স্পিডে একটা অন্যমনস্ক হয়ে বা কিছু, একদম না। সব সময় অল টাইম তোমাকে ফোকাস রাখতে হবে। যে কোনো মুহূর্তে সামনে কিছু চলে আসবে, ক্রস করে দেবে। জীবজন্তুগুলো রাতে, ওরা তো সারাদিন বেরোয় না, শিয়ালগুলো রাতে রাস্তার এপার থেকে ওপরে ক্রস করছে। যেসব দেখবে জঙ্গল এলাকায় দু সাইডে ডিভাইডার নেই রাস্তায়, এখানে যেমন দুদিকে ডিভাইডার আছে, প্রবলেম নেই, ওরা আসতে পারবে না, আসলে তুমি দেখতে পাবে। কিন্তু যখন হঠাৎ দুদিকে দেখবে প্লেন রাস্তা, দুদিকে জঙ্গল বা কিছু, তখন কিন্তু সেগুলো মারাত্মক রকমের হয়ে যেতে পারে। তখন এগুলো বেশি হয়, ওরা ক্রস করে জঙ্গল থেকে এদিক থেকে ওদিকে। আমার সাথে হয়ে গেল আজকে। আর এই যে তোমরা লেনগুলো দেখছো না, রাতে যখনই রাইড করবে, লেন যখনই এক লেন থেকে অন্য লেন চেঞ্জ করবে না, অবশ্যই লুকিং গ্লাস ফলো করবে। কারণ রাতে হর্ন তো কেউ দেয় না, সবাই স্পিডেই থাকে, মোটামুটি 190 স্পিডে থাকে। তো খুব সাবধান, লেন চেঞ্জ করার আগে অবশ্যই লুকিং গ্লাসে ডান দিক বাদিক দেখে তারপরে লেন চেঞ্জ করবে। আমডাঙ্গা আর 19 কিলোমিটার বাকি। আমরা এখান থেকে বড় জাগুলি থেকে রাইড নিয়ে নেব, আর 1 কিলোমিটার বাকি বড় জাগুলি। আমরা এখন রাইড নিয়ে নিচ্ছি বড় জাগুলি থেকে। এটা হচ্ছে বড় জাগুলির মোড়, এখান থেকে আমরা রাইড নিয়ে নিলাম। সামনের থেকেই কিন্তু আর 200 মিটার পরেই আমরা লেফট নিয়ে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই আমরা লেফট নিয়ে
কল্যাণী এক্সপ্রেসে ধরে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কল্যাণী এক্সপ্রেসের অবস্থাটা এখন দেখো, মানে যতদূর চোখ যাচ্ছে আমার ততদূর কোনো গাড়ি নেই, আমি একা। এক্ষুনি ওই লেন থেকে দুটো বাইক দেখলাম রেস করছিল মোটামুটি 120-130 স্পিডে। এয়ারপোর্ট কিন্তু আর 18 কিলোমিটার বাকি। ঘড়িতে বাজে এখন 3:11। আর কল্যাণী এক্সপ্রেসে ছেড়ে আমরা এখন নিয়ে নেব সোদপুর রুট। এই রাইটে সোদপুর রোড নিয়ে নিলাম আমরা। এবারে সোদপুর রোড ছেড়ে দিয়ে লেফট নিয়ে নেব ব্যারাকপুর রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। এই লেফট নিয়ে নিলাম আর আমরা এখান থেকে সোজা শ্যামবাজার হয়ে সেন্ট্রাল হয়ে সোজা টালিগঞ্জ। 3:26 এখনো কিন্তু ডানলপের মোড় জ্যাম। আর এদিকে জোম্যাটো সুইগির ছেলেরা এখন থেকে ভিড় করা শুরু করে দিয়েছে। বাপরে বাপ, এরা মনে হয় সারা রাত ডিউটি করছে, হোল নাইট। এখন শ্যামবাজার পাঁচমাথার মোড় ক্রস করছি। দেখো মংলার হাটের জন্য সব কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে আছে, সব জিনিসপত্র সব ডিসপ্লে করে রেখে দিয়েছে। কেনাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু একটা হোলসেল মার্কেট, দেখতেই পাচ্ছ কি বিরাট মার্কেট। এখানে দেখো অনেক ঘোড়ার গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। সকাল হলেই এগুলো ধর্মতলার মাঠের দিকে দৌড় দেবে। ফ্লাইওভার ধরে সোজা চলে যাবো মৌলালির দিকে। স্টেশনে কিন্তু সব শুয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন। ভিড় কিন্তু জমজমাট ভিড় এখনো। মল্লিক বাজার থেকে আমি কিন্তু লেফট নিয়ে নিয়েছি, সোজা গেলাম না। রাস্তাটা খুবই খারাপ, প্রচুর উপর খাবর রাস্তা। সোজাই দেখতে পাচ্ছ 7 পয়েন্ট, পার্ক সার্কাস 7 পয়েন্ট। আমরা ওখান থেকে ডান দিক নিয়ে নেব, নিয়ে বালিগঞ্জ হয়ে গোলপার্ক হয়ে রবীন্দ্র সরোবর লেক হয়ে একদম টালিগঞ্জে ঢুকে যাব। এই হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট। এই আমরা রাইট নিয়ে নিলাম। আর বাঁদিকেই দেখতে পাচ্ছ কোয়েস্ট মল। বালিগঞ্জ ফায়ার সিগন্যালটা খেতেই হবে। জোম্যাটোর ছেলেটা সারা রাত ডিউটি করে ব্যাগ পড়ে যাচ্ছে হাত থেকে মাটিতে। মানে বেশ কিছুদিন ধরে দেখছি রাস্তার মধ্যে এরকম খালি জল জমে, নিচে দিয়ে কোনো মানে পাইপ লাইন ফেটে আছে, কেউ দেখেও না। রাস্তাটা অল টাইম ভিজে। সেই বেরিয়েছি দুপুর 1:30টার সময় শিলিগুড়ি থেকে। দুবার না, হ্যাঁ তার মধ্যে একবার লাঞ্চ করলাম, তারপর রাতে একবার রুটি তরকা খেলাম, আর 2বার না 3বার চা ব্রেক নিয়েছি বাস। এই তারপরে ননস্টপ গাড়ি চালিয়েছি। অ্যাকচুয়ালি রাতে তো সেইভাবে স্পিড তোলা যায় না। দিনের বেলা হলে কি হয় 80-90 করে করা যায়, রাতে 70-80 বেশি স্পিড তুলতেই পারিনি। আমরা এখন লেকের রাস্তাটা নিয়ে নিলাম। এখানে এখন একটা ছেলে তাল খাচ্ছে পাঞ্জাবি পরে, সারা রাত মনে হয় নেশা করে ভূত হয়ে গেছে। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি অলমোস্ট। বাদিকে ভাঙড় হসপিটাল দেখতে পাচ্ছ, ভাঙড় হসপিটাল ক্রস করছি। নেক্সট যে সিগন্যাল ওটাই হচ্ছে তোমার টালিগঞ্জ মেট্রো মহানায়ক উত্তম কুমার। ডান দিকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের 2 নম্বর গেট। আমরা এসে গেছি পাড়াতে মোটামুটি, আর কয়েক মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। এই সোজা বেরিয়ে গেলাম করুণাময়ীর দিকে।
কেমন লাগলো ভিডিওগুলো জানাবে, আর পুরো সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।